আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। মীরা কমার্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে টপিকটা আর্থিক বিবরণী দিয়ে শুরু করতে চাচ্ছি, কারণ আর্থিক বিবরণীতে দেখা যায় তোমাদের সবারই অনেক কনফিউশন থাকে, তাই না? যে এত বড় বিরাট বড় অঙ্ক, আর যখন আমরা মানে কমার্সটা নেওয়ার পর দেখা যায় সবাই কি করে, ভয় দেখায় যে ফাইনাল অ্যাকাউন্ট না মিললে কিন্তু কমার্সের স্টুডেন্ট তোমাকে বলা যাবেই না, তাই না? তো আমরা এই ভয়টাকেই জয় করার চেষ্টা করব। এন্ড আমি ক্লাসগুলো ছোট ছোট করে করে মানে ভাগ করে করে রাখবো, প্লেলিস্ট আকারে রেখে দিব। চেষ্টা করব তোমরা সবাই এই ক্লাসগুলো দেখলেই যেন তোমাদের এই প্রবলেম গুলো সলভ হয়ে যায়। ঠিক আছে? তো যেটা বলছিলাম, আমরা স্টার্ট করব হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমাদের চ্যাপ্টার নেম আর্থিক বিবরণী। সেম ভাবে আমরা এটাকে আর্থিক অবস্থা বিবরণীও বলতে পারি। দুইটাই সেম জিনিস, এখানে কনফিউশনের কিন্তু কিছু নেই। তো আমি আরেকটা টিপস তোমাদের বলে দিতে চাই, যেটা আমি আমার স্কুল লাইফে ফলো করতাম। সেটা হচ্ছে যে কোনো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারে তুমি যাওয়ার আগে অবশ্যই ভিতরের যে পড়াগুলা, থিওরিটিক্যাল পড়াগুলা, সেগুলো দেখে নিতে। ঠিক আছে? কারণ সরাসরি তুমি যদি ম্যাথে চলে যাও, থিওরিটিক্যাল পার্টে কিন্তু তোমার কাছে কিন্তু অজানাই থেকে যাবে, এবং থিওরিটিক্যালের মধ্যেও আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফর্মুলা গুলা পেয়ে থাকি। ঠিক আছে? তো এটা স্কিপ করা যাবে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে অবশ্যই ম্যাথ পড়ার আগে অবশ্যই চ্যাপ্টারের থিওরিটা তোমরা পড়ো, দরকার হলে 2 দিন সময় নিয়ে আগে থিওরিটিক্যাল পার্টটা দেখে নাও। এন্ড আমি আমার ভিডিওগুলোতে এটাই চেষ্টা করব, যে কোনো চ্যাপ্টারে যাওয়ার আগে আমি ফার্স্টে একটা থিওরিটিক্যাল ক্লাস নিব, এন্ড সেটাতে এ টু জেড থিওরিটিক্যাল সবকিছু ইনক্লুডেড থাকবে। তো আমার সাথে সাথে তোমরা নিজেরাও এটা ফলো করো, দেখবে তোমাদের জন্য কিন্তু জিনিসটা ইজি হয়ে যাবে। তো থিওরিটিক্যালের বিষয়টা যেহেতু আমরা বলছি, তো আর্থিক অবস্থা বিবরণী কাকে বলে এটা আগে আমরা জেনে নিই, তাই না? আর্থিক অবস্থা বিবরণী কাকে বলে? আর্থিক অবস্থা বিবরণী বলতে মানে যে কোনো একটা প্রতিষ্ঠানের, ঠিক আছে, একটা প্রতিষ্ঠান বছরের পর বছর তো চলতে থাকে, তাই না? বাট এভাবে যদি চলতে থাকে তাহলে তো হয় না। আমাদের অবশ্যই কি করতে হবে, একটা বছরে আমি লাভ করছি নাকি ক্ষতি করছি, নাকি অ্যাভারেজ সেল হচ্ছে আমার কোম্পানির। তো এই জিনিসগুলো কি বিবেচনা করতে বা এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে আমরা কি করব, আর্থিক অবস্থা বিবরণীটা প্রস্তুত করব। দেখো, আর্থিক অবস্থা বিবরণীর আমি একটা সংজ্ঞা এখানে লিখে রাখছি। সেটা হচ্ছে কি, দেখো, প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল মানে কোম্পানিটা এখন কি পরিস্থিতিতে আছে, লাভ করতেছে নাকি লস করতেছে নাকি অ্যাভারেজ সেল করতেছে। তো তার মানে কি, যে আর্থিক ফলাফলটা আমরা জানবো, এবং আর্থিক অবস্থা জানার জন্য মানে কোম্পানিটা কোন স্টেজে আছে, যে বিবরণী আমরা প্রস্তুত করি সেটাই হচ্ছে কি আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে? এক কথায় আর্থিক অবস্থার বিবরণী বলতে কি বুঝো? আর্থিক অবস্থার কি, প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য যে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা কি বলতেছি, আর্থিক অবস্থার বিবরণী বলছি। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের অবজেক্টিভেও আসবে, খেয়াল করো শিক্ষার্থীরা। তারপর দেখো, আর্থিক অবস্থার বিবরণী মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দুইটি। ঠিক আছে? দুইটা কি কি? একটা হচ্ছে আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি নিরূপণ করা, আরেকটা হচ্ছে সম্পদ দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ কি নিরূপণ করা। ফার্স্টটাই কি, তোমার আমরা জানতে পারলাম যে আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি নিরূপণ করা। আমরা অবশ্যই ওই প্রতিষ্ঠানটার কি আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি অবস্থা আমরা আগে জানবো, যে সে মোট লাভ কত করলো বা মোট ক্ষতি কত করলো। তারপরে সেকেন্ড পোর্শনটা হচ্ছে কি সম্পদ দায় আর মালিকানার সাথে পরিমাণটাকে আমরা জানবো, যে কোম্পানির টোটাল সম্পদ কত, টোটাল দায় কত, আর তার মালিকানার সাথে পরিমাণ কত। ঠিক আছে? এখন আমরা আর্থিক অবস্থার বিবরণ এখানে আমি 3টা ভাগ দিয়েছি, ঠিক আছে? কিন্তু প্রকৃত অর্থে আইএএস অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী কিন্তু 5 প্রকার। আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে মোট 5 প্রকার। প্রথমটা হচ্ছে বিশদায় বিবরণী, দ্বিতীয়টা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, 3 নাম্বারটা হচ্ছে কি আর্থিক অবস্থার বিবরণী, এবং এবং 4 নাম্বার হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, এবং 5 নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা। এটা হচ্ছে 5টা। আমরা বোর্ডে 3টে রেখেছি, কারণ কি, আমাদের এসএসসির জন্য আমরা শুধু এই 3টা জিনিস আমাদের জানলেই হবে। আমাদের বাকি দুটো এখন দরকার নেই, বাকি দুটো আমরা আমাদের আপার লেভেলে যখন যাব, এইচএসসি লেভেলে যখন যাব তখনের জন্য। বাট আমাদের এসএসসির জন্য এই 3টা দরকার, তাই আমি 3টাই লিখেছি। কিন্তু পরীক্ষার প্রশ্নে যদি আসে যে আইএএস অনুযায়ী বা আর্থিক অবস্থা বিবরণী কত ভাগে ভাগ করা যায়,
তোমরা যদি 3 ভাগে ভাগ করে লিখে দাও সেটা ভুল হবে, আমাদের আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে টোটাল 5 প্রকার। সো IAS 01 অনুযায়ী, IAS মানে কি দেখো, IAS হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এই যে IAS এর পূর্ণরূপ, আমি এখানে লিখি IAS এর পূর্ণরূপও কিন্তু পরীক্ষা আসতে পারে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটা হচ্ছে IAS এর পূর্ণরূপ। এই ছোট ছোট যে জিনিসগুলা, এগুলো কিন্তু আমাদের অবজেক্টিভের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অবজেক্টিভের জন্য এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবে। বইটা দেখলেই হয়ে যাবে, এমন না যে বইয়ের বাইরে থেকে কিছু আসবে, এটা ভয়ের কিছু নেই। আমি বলবো ভয়ের কিছু নেই, সবসময় কি বইটাই ফলো করবে, ফার্স্টে বই, তারপরে গিয়ে আমরা বোর্ড সলিউশন করব। আমি বলবো যে আমরা যত বেশি বোর্ড সলিউশন করব, আমাদের ম্যাথের প্রিপারেশন তত বেশি কিন্তু ভালো হবে। এন্ড ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের সব বোর্ড সলিউশন গুলো আমরা করব, এবং আমার সাথে সাথে তোমরাও করবে, এন্ড ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। আর তোমাদের 27-এ কিন্তু খুব বেশি সময় নেই, একদম কম সময়। তো কম সময়ের মধ্যে আমরা শর্টকাট টেকনিক ইউজ করে কিভাবে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এগুলো কিভাবে মানে নিজেরা আয়ত্তে নিয়ে আসতে পারবো, আমি ওভাবেই কাজ করব। ঠিক আছে, তারপরে দেখো আমি কি বলেছিলাম যে আর্থিক অবস্থার বিবরণী কত প্রকার? 5 প্রকার। আমাদের জন্য দরকার হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে বিষয় বিবরণী, 2 নাম্বার হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, 3 নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এখন দেখো এখানে আমি একটা ডেমো রেওয়ামিল রেডি করে রাখছি। ঠিক আছে, ডেমো রেওয়ামিল রেডি করে রাখছি। এখানে হাতে নগদ আছে, মূলধন বিনিয়োগ আছে। ঠিক আছে, এটাকে কি বলবো আমরা? রেওয়ামিল। এটা তো রেওয়ামিলই, রেওয়ামিলকে আমরা রেওয়ামিলই বলবো। কিন্তু তার পাশাপাশি এই যে 1, 2, 3 করে যে লেখা আছে, সমাপনী মজুদ পণ্য 30,000, দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়, অলিখিত ক্রয় 3,000 টাকা, যা লিপিবদ্ধ হয়নি, এগুলো কি? এগুলোকে বলা হয় আর্থিক অবস্থার বিবরণীর সমন্বয় সমূহ। এগুলোকে কি বলি আমরা? সমন্বয় সমূহ বলি। এবং আমরা অঙ্ক করতে গেলে আমাদের এই সমন্বয় আর এই রেওয়ামিল, এই দুইটা কি করতে হবে? দেখেই আমাদের কি ম্যাথটা কমপ্লিট করতে হবে। এই যে আমি দেখো এখানে, এই যে আমি কিছু 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 কথা মানে মুখে বলে দিব, সেটা তোমরা একটু কাইন্ডলি নোট করে রাখবে, কারণ সবকিছু তো লিখে দেওয়া যায় না। তো মেইন মেইন জিনিসগুলো আমি বোর্ডে লিখে দিব, আর কিছু জিনিস আমি মুখে বলে দিব, ওগুলো তোমরা নোট আকারে বা স্টার মার্ক আকারে তোমরা রেখে রেখে দিবে। ঠিক আছে, এই নোটগুলাই যখন অঙ্ক করতে যাবে তখন তোমাদের অনেক বেশি কাজে লাগবে। যেমন 1 নাম্বার নোট দিয়ে তোমরা এটা লিখবে যে রাওমিলের এন্ট্রি গুলো একবার যায়, সমন্বয়ের এন্ট্রি গুলো 2 বার যায়। ঠিক আছে, কি বললাম আমি? রাওমিলের এন্ট্রি গুলো একবার যাবে। এই যে এখানে দেখতেছো তোমরা বিষয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, এটা কিন্তু 3টা টেবিল। তো এই টেবিল গুলোর ভিতরে রাওমিলের যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো একবার যাবে। যেমন হাতে নগদ, এটা একবারই যাবে, এই 3টা থেকে যে কোনো এক জায়গায় যাবে, কিন্তু সেটা একবারই যাবে। কিন্তু সমাপনী মজুদ পণ্য যে 30,000 টাকা বলেছে, এই 30,000 টাকাটা 2 বার যাবে। এই 30,000 টাকাটা কয়বার যাবে? 2 বার যাবে। আমি আবারও বলি যে রাওমেলের এন্ট্রি গুলো যাবে একবার, আর সমন্বয়ের এন্ট্রি গুলো যাবে 2 বার। যেমন দেখো, সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা, এটা একবার যাবে বিশদায় বিবরণীতে, সেটা হবে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে বাদ যাবে। ঠিক আছে, আর একবার সমাপনী মজুদ পণ্য যাবে হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীতে, সেটা যাবে কি? চলতি সম্পদে যাবে। তো এভাবে করে জিনিসগুলো কি হবে? 2 বার যাবে। তো একবার কিভাবে যাবে আর 2 বার কিভাবে যাবে, যখন আমরা অঙ্ক করব তখন আমরা কিন্তু ক্লিয়ার করেই দিব তখন। বাট এখন জানার জন্য তোমরা এটা নোট রাখো যে রেওয়ামিলের এন্ট্রি গুলো একবার যাবে আর সমন্বয়ের এন্ট্রি গুলো 2 বার যাবে। ঠিক আছে, আর সমন্বয় শব্দের অর্থ কি? সমন্বয় শব্দের অর্থ হচ্ছে নীলকরণ। সমন্বয় শব্দ হচ্ছে নীলকরণ। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে আর্থিক অবস্থা বিবরণীর পোর্শন গুলো কোথায় কোথায় যাবে। আমি পরবর্তীতে তোমার বিষয় বিবরণী ছক দিব, মালিকানা সত্ত্ব ছক দিব, আর আর্থিক অবস্থা ছক, এগুলোও করাবো। এখন একটা জিনিস দেখো, এই যে বিষয় বিবরণীতে কি কি যাবে, কি কি জিনিসগুলো বিষয় বিবরণীতে যাবে। ঠিক আছে, দেখো বিষয় বিবরণীতে আমার যাবে এই পুরোটা রেওয়ামিল কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, আর এটা হচ্ছে ব্যয়। এই 5টা উপাদান গুলো নিয়ে কি আর্থিক অবস্থার বিবরণী গঠিত হয়। 5টা উপাদান নিয়ে কি?
সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এখন এখান থেকে এই আয় আর ব্যয় যাবে হচ্ছে আমার এই বিশদায় বিবরণীতে। বিশদায় বিবরণীতে কি শুধুমাত্র আয় আর ব্যয়ের যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা বিশদায় বিবরণীতে নিব। আর মালিকানা সত্ত্ব বিবরণীতে কি মালিকানা সত্ত্ব বিবরণীর উপাদানগুলোই কি আমরা বুঝবি যেগুলো মালিকানা সত্ত্ব বিবরণী নিয়ে গঠিত। আর্থিক অবস্থা বিবরণীতে কি সম্পদ আর দায়। সম্পদ ইকুয়াল টু দায়। এটা ইকুয়াল টু দায় কেন দিলাম জানো? কারণ আর্থিক অবস্থা বিবরণী যখন আমরা ধাপে ধাপে অঙ্কগুলো করব, বিশদায় বিবরণী করব, করার পরে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা পাবো হচ্ছে নিট মুনাফা। ঠিক আছে, নিট মুনাফা। সেই নিট মুনাফাটাকে নিয়ে আবার যাব আমি মালিকানা সত্ত্ব বিবরণীতে, সেখানেও একটা কি অ্যামাউন্ট পাবো মালিকানা সত্ত্ব। তারপরে গিয়ে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদগুলো এক জায়গায় থাকবে আর এই পাশে থাকবে দায়গুলো। তো টোটাল সম্পদ ইকুয়াল টু টোটাল দায়, যখন দুটা পাশ মিলে যাবে তখন কি হবে? আর্থিক অবস্থা বিবরণীর তোমার ম্যাথ কি কমপ্লিট হয়ে গিয়েছে, দ্যাট মিনস তোমার অঙ্ক মিলে গিয়েছে। এই মিলে যাওয়ার জন্যই কিন্তু এই এত সব ঘটনাগুলো কি করতে হয়। ঠিক আছে, তার মানে আমরা কি কি বুঝলাম? যে বিশদায় বিবরণীতে আয় ব্যয় গুলো যাবে, মালিকানা সত্ত্ব বিবরণীতে মালিকানা সত্ত্ব বিবরণীর উপাদানগুলো যাবে, আর আর্থিক অবস্থা বিবরণীতে শুধু সম্পদ আর দায়গুলো যাবে। অবশ্যই সম্পদ ইকুয়াল টু দায়, মানে কি সমান সমান হবে। ঠিক আছে, আমি এতটুকুই এই পোর্শনটাতে রাখছি। ঠিক আছে, তারপরের পোর্শনে আমি বিশদায় বিবরণী ছক নিয়ে আসবো তোমাদের সাথে। এবং আমার ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যেহেতু 27 ব্যাচ, বারবার বলছি তোমাদের হাতে সময় কম, আমি মানে চাইবো তোমরা আমাকে বেশি বেশি কমেন্ট করো যে কোন টপিকটা তোমাদের তাড়াতাড়ি ভিডিও দরকার বা কোন টপিকটাতে তোমরা আটকে যাচ্ছ। আমাকে যদি বলো আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিওগুলো করে দিব। ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম।